মধ্যে আমাদের যে শাসক হিসেবে যারা রয়েছে দীর্ঘদিন ধরে জনরোষ তাদের দিকে তাক করে আছে এবং তারা যেভাবে ক্ষমতা আছেন গুম খুন জনগণের উপরে জুলুম নির্যাতন করে জনগণের আস্থা তো তারা অনেক আগেই হারিয়েছেন এবং এই করোনার সময়ে তাদের নেতা কর্মীদের যে লুটপাট এবং দুর্নীতির চিত্র দেখলাম আমরা, তাতে আমার শঙ্কা হয় যে করোনার মধ্যেই তখন না জানি জনগণ তাদেরকে ওয়ালাইকুম সালাম মাওলানা ভাসানীর ভাষায় বলতে বাধ্য হয়। সামরিক শাসক জেনারেল মোহাম্মদ এরশাদ যখন বিএনপির সাথে জোট করলো, আওয়ামী লীগ বলেছিল যে বিএনপি স্বৈরাচার, তাদের সাথে মিলে এরশাদ আর এক স্বৈরাচার মিলে তারা মহাস্বৈরাচারে পরিণত হবে। তখন আওয়ামী লীগের জন্য এটা জায়েজ ছিল, বিএনপির জন্য হারাম ছিল। আবার এখন আপনার সেই আওয়ামী লীগের সাথে সেই স্বৈরাচার এরশাদ জোট করে আজকে 14 সাল থেকে বর্তমান পর্যন্ত তারা এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেশে একটা বাংলাদেশকে একটা একনায়কতান্ত্রিক দেশে রূপান্তর করার চেষ্টা করে যাচ্ছে। একদলীয় শাসন ব্যবস্থাকে তারা একটা পাকাপোক্ত করার চেষ্টা করে যাচ্ছে। আর এখানকার মানুষ রাখালরা যেটা বলেছে যে আজকে এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি যেখানে কথা বলাটাও দুরূহ ব্যাপার। তো সেখানে সাধারণ মানুষ কেমনে কথা বলবে? খুন করে দিচ্ছে, বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে, তার লাশ পাওয়া যাচ্ছে বনের জঙ্গলে সাগরে। সেই জায়গা থেকে মানুষ আজকে ভীত সন্ত্রস্ত। তো এমন একটা জায়গা থেকে আজকে আমরা মাওলানা ভাসানীকে স্মরণ করছি তার 40তম মৃত্যুবার্ষিকীতে। কারণ আমরা মনে করি আজকের দিনে আমাদের একজন মাওলানা ভাসানী দরকার। মাওলানা বলতে যে সে শুধুমাত্র দাড়ি টুপি পাঞ্জাবি পাজামা বলা মাওলানা রাখবে না, জাতির কান্ডারি হিসেবে একজন মাওলানা ভাসানীকে আজকে দরকার। এই মাওলানা রাজনৈতিক সংগঠন করেছেন, যখন তার মনে হয়েছে যে এই সংগঠন আদর্শচ্যুত হয়েছে, এই সংগঠনে তার যে উদ্দেশ্যে করা হয়েছিল সেটি বাস্তবায়ন করা হচ্ছে না, তিনি সেই সংগঠন ছেড়ে দিয়েছেন। আজকে বাংলাদেশের বহু প্রচারিত ইত্তেফাক পত্রিকা প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বাংলাদেশ আওয়ামী লীগ যে দলটি এখন, সেই আওয়ামী লীগেরও গোড়ার দিকের যে কয়েকজন নেতা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল তাদের মধ্যে আজকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অন্যতম। কিন্তু আজকের দিনগুলোতে আপনারা লক্ষ্য করেছেন সরকারের ক্ষমতা আছে আওয়ামী লীগ মাওলানাকে স্মরণ করার জন্য কি ধরনের কর্মসূচি নিয়েছে সেটা আপনাদের কাছে প্রশ্ন। আমার কাছে হচ্ছে মাওলানা ভাসানীকে আমরা স্মরণ করছি এই কারণে যে আমরা এই প্রজন্মের কাছে মাওলানা ভাসানীর আদর্শকে নতুন করে তুলে ধরতে চাই। কারণ রাজনৈতিক দলগুলো তাদের পরিবারতান্ত্রিক রাজনীতিকে যেভাবে মহিরু করার একটা অপচেষ্টায় লিপ্ত হয়ে জাতীয় নেতৃবৃন্দকে তারা সামনে আনেনি, ইতিহাসের পাতায় দাঁড় করায়নি। কিন্তু আমরা একটা জিনিস বলতে পারি যে আজকের প্রজন্ম তারা কিন্তু খুঁজে নিচ্ছে যে কে ইতিহাসের নায়ক মহারথীর ভূমিকা পালন করেছে। সত্যের নির্বাচনের কথা বা বিভিন্ন নির্বাচনের কথা বলা যে ভাসানী সাহেব নির্বাচনমুখী একটু কম ছিলেন, কারণ তিনি মনে করতেন যে ওই নির্বাচনী গেলে এই অঞ্চলে দুটো বিভক্তি তৈরি হয়ে যাবে, কেউ কিছু আসন পাবে, কেউ কিছু আসন পাবে না। তার চেয়ে বরং যদি মজিবর নির্বাচনে যায় তাহলে তারা একটা ইউনিটি তৈরি হোক, তারা জিতলে তো এই অঞ্চলের মানুষের যেতে হবে। সে কারণে তিনি নির্বাচনের বিষয়ে আমার যেটা আমি জানতে পেরেছি বা আমি যেটা বুঝতে পেরেছি সে কারণে তিনি ওই নির্বাচনে যাওয়ার অতটা আগ্রহী ছিলেন না। কিন্তু তিনি প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে কিন্তু এক কাতারে আনার একটা ভূমিকা পালন করেছেন। আপনারা যদি দেখেন তার জীবন ভাসানী হিসেবেই সমধিক পরিচিত, ভাসানী বললেই আবার বৃদ্ধ বনিতা সবাই ছিল। এই ভাসানীর আপনার কোথায় ভাষাঞ্চলে যখন তিনি কৃষকদের অধিকার আদায় সংগঠিত করেছিলেন, বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে কৃষকদের নিয়ে সম্মেলন করেছিলেন, সেই কৃষকদের আস্থা ভদ্র একজন বন্ধু হিসেবে পরিচিত পাওয়ার পর সেই ভাষাঞ্চল থেকে তার নামের পরে ভাসানী যুক্ত হয়। সেই মাওলানা ভাসানী আপনারা যদি দেখেন 69-এর পর থেকে 70-এর আপনার জানুয়ারি এবং কয়েকটা সম্মেলন ছিল, আপনার সন্তোষে ছিল, মহিপুরে ছিল, আরো কয়েকটা জায়গায় ছিল, কৃষক সম্মেলন ছিল। কিন্তু কৃষক সম্মেলনে তিনি বিভিন্ন নেতৃবৃন্দকে একত্রিত করেছেন। এই কৃষক সম্মেলনের মাধ্যমে যেহেতু আইয়ুব খানের শাসনামলে রাজনৈতিক কর্মকাণ্ড একটু আবার ডিফিকাল্ট ছিল তাদের জন্য, তিনি এই ধরনের কার্যক্রমের মাধ্যমে একটা ঐক্য তৈরি করার চেষ্টা করতেন এবং সেখান থেকে তিনি তার মূল এজেন্ডা তিনি বলার চেষ্টা করতেন। সেই আমাদের ঐতিহাসিক ডাকমারি সম্মেলন 1957 সালের সেই সম্মেলনকে স্বাধীনতার আমরা মনে করি যে সেই সম্মেলন ছিল স্বাধীনতার অন্যতম মূল মন্ত্র। যেদিন তিনি বলেছিলেন যে এভাবে যদি পূর্ব পাকিস্তানের উপরে শাসন এবং শোষণ চলতে থাকে আগামী 10 বছরের মধ্যে আমরা তোমাদেরকে ওয়ালাইকুম সালাম বলতে বাধ্য হব। এর চেয়ে স্পষ্ট কথা নাই। যেমন 7ই মার্চে যারা বলেন, অনেকে বিতর্ক করে অনেক জায়গা থেকে যে স্বাধীনতার ঘোষণা নিয়ে বা নানান ধরে বঙ্গবন্ধু যখন বলেছিলেন যে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এরপরে তো আর কিছু স্পষ্ট থাকে না। ঠিক একইভাবে সেই 1957 সালেই মৌলানা ভাসানী কিন্তু স্বাধীনতার এক প্রকারের সেই বীজ বপন করে দিয়েছিলেন, এবং সেই কাঠমান্ডুর সম্মেলন সেই সাংস্কৃতিক সম্মেলন ছিল। ওই সময়ের আন্দোলনগুলো যদি আপনারা দেখেন যে ছাত্র নেতারা ঢাকা থেকে গিয়ে কৃষকদেরকে সংগঠিত করত, শ্রমিকদেরকে সংগঠিত করত গণমানুষের অধিকার আদায়ের জন্য। অথচ আজকের যারা রাজনীতি করছেন তাদের কাছে আমার প্রশ্ন, যে বিভিন্ন সময় আলোচনা এসেছে কৃষক দলের নেতা কিংবা ধরেন আপনার শ্রমিক লীগের নেতা তার ঢাকা শহরে 4-5টা ফ্ল্যাট, 3-4টা মাছের মালিক। কৃষক দলের নেতা তিনি তিনি থাকেন গুলশান বনানীর বেগ এলাকায়, তিনি কৃষক দল বা কৃষক লীগের নেতা। তো এই কৃষক লীগ এবং এই তথাকথিত কৃষক দলের নেতাদেরকে কৃষকের ভাগ্য কি উন্নয়ন করা হবে? আজকে যখন করোনা মহামারীতে সারা বিশ্ব যখন অর্থনৈতিক মন্দার দিকে ধাবিত হচ্ছে, সারা বিশ্বে যখন একটা বিপর্যয় নেমে আসছে, সেখানে আমাদের মতো জনবল দেশে আমাদেরকে চিন্তা করতে হচ্ছে আমাদের ভবিষ্যৎ কি হবে। তার মধ্যে আমাদের যে শাসক হিসেবে যারা রয়েছে দীর্ঘদিন ধরে জনরোষ তাদের দিকে তাক করে আছে, এবং তারা যেভাবে ক্ষমতা আছেন গুম খুন জনগণের উপরে জুলুম নির্যাতন করে জনগণের আস্থা তো তারা অনেক আগেই হারিয়েছেন। এবং এই করোনার সময়ে তাদের নেতা কর্মীদের যে লুটপাট এবং দুর্নীতির চিত্র দেখলাম আমরা, তাতে আমার শঙ্কা হয় যে করোনার মধ্যেই তখন না জানি জনগণ তাদেরকে ওয়ালাইকুম সালাম মাওলানা ভাসানীর ভাষায় বলতে বাধ্য হয়। এই মাওলানাকে লাল মাওলানাও বলা হয়, মাওলানা ভাসানীকে, কারণ তিনি যেটা বলেছিলেন তিনি বিপ্লব কিংবা প্রগতিশীলতা কি সেটা বোঝেন না, তিনি অন্যায় বোঝেন, ন্যায় বোঝেন, ন্যায়ের পক্ষে থাকেন। আজকে এই জায়গায় আমার মনে হয় আমাদের দেশের রাজনীতিতে যেভাবে একটা বিভাজন আছে, ধর্মীয় যারা রাজনীতি করে তাদের প্রশ্নে অনেকের একটা বিষয় আছে, আবার যারা অন্যান্য ধরনের রাজনীতি করেন তাদের একটা চিন্তা দৃষ্টিভঙ্গি আছে। কিন্তু আমার মনে হচ্ছে যে রাজনৈতিক স্বার্থ লাভের জন্য একটা মহল বর্তমানে একটা সাম্প্রদায়িক সংঘাত ঘটানোর চেষ্টা করে যাচ্ছে। এই বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যেভাবে বিভিন্ন লোকজন কিংবা এজেন্সির লোকজন বিভিন্ন সংস্থা থেকে এবং ফিল্ডে যা দেখতে পাচ্ছি, সেটি কিন্তু একটা সুবিধার লক্ষণ বলে মনে হচ্ছে না। কারণ আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আপনারা বলেছিলেন যে সংখ্যালঘুদের বিষয়টা ডয়েচে ভেলে নিউজ করেছিল যে তারা নির্যাতিত নিগৃহীত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন তারা বাড়িয়ে বলছেন, মিথ্যা বলছেন। তো যদি কোন নেতা বাড়িয়ে বলেন, মিথ্যা বলেন, তাহলে তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত। যেমনটা প্রিয়া সাহার প্রশ্নে সরকার বলেছিল এটা ভুল ভাল, এটা কিছুই না, তো প্রিয়া সাহার বিরুদ্ধে আবার কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। তো বর্তমানে এখানে হেফাজতে ইসলামের কিছুদিন আগে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের ছবি কলকাতা 24x7.com অনলাইন পোর্টাল তারা নিউজ করেছে যে মানে হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে এই যে উগ্র মুসলিমদের রাজপথে আক্রমণ, হামলা মামলা, এই যে ছবিতে নিউজ করছে। ভারতের বেশ কয়েকটি পোর্টাল আমরা দেখছি এইভাবে বিভিন্ন নিউজ করছে। এর আগে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিক বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর নানা ধরনের সমালোচনা করে তাদের বিভেদ এই ধরনের নানাভাবে তারা মিডিয়াতে কলাম লিখেছে। আমরা দেখি নাই সরকারের ফরেন মিনিস্ট্রি থেকে একটা স্টেটমেন্ট জানাতে যে এটি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিষয়ে একটি মানে অপপ্রচার, কিংবা ভারতের যদি সাংবাদিক এখানকার অ্যাম্বাসির মাধ্যমে একটা প্রতিবাদ পাঠানো যেত এবং আমাদের যে হেডলাইন করা হয় বাংলাদেশকে যেভাবে ব্যঙ্গ করা হয় উই পোকার অর্থনীতি, আমরা ভারতকে টপকে যাচ্ছি, সেটা ভারতের বহুল প্রচালিত পত্রিকা আনন্দবাজার নিউজ হয় যে উই পোকার অর্থনীতি। এর আগে আবার চীনের সহযোগিতাকে তারা খয়রাতির দান হিসেবে উল্লেখ করেছেন। এবং সবচেয়ে দুঃখজনক এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে ভারতের কোন সাংবাদিক এই নিউজ করেন, এই নিউজ করেছে আমাদের দেশে সে আনন্দবাজার পত্রিকার রিপোর্টার। সে আনন্দবাজার পত্রিকার রিপোর্টারকে খুঁজে বের করেন। এবং এই যে বর্তমানে আপনার এই যে আওয়ামী লীগ সবসময় একটা সুবিধাবাদী রাজনীতিতে তাদের একটা অবস্থান ছিল, ধর্মীয় প্রশ্নে আমি মনে করি ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর প্রশ্নে তারা যেমন তারা বরের ঘরের মাসি কনের ঘরের পিসির ভূমিকা অবতীর্ণ হয়। একদিকে যেমন ধর্মীয় সংগঠনগুলোর বিরুদ্ধে নানা ধরনের কড়া সমালোচনা করে, নানা ধরনের বক্তব্য দেয়, আবার কিন্তু ভোটের প্রশ্নে তারাই আপোষ করে। আপনারা দেখেছেন না, হেফাজতে ইসলামকে নিয়ে নানা ধরনের গালিগালাজ করেছে, তেতুল হুজুর বলেছে, আবার ভোটের জন্য কিন্তু পাশে বসে শুকরানা মাহফিলের আয়োজন করেছে। একইভাবে আমি জানি না আজকে সংখ্যালঘু নেতৃবৃন্দ প্রতিবাদ করে যাচ্ছেন, তাদের উপরে অন্যায় হচ্ছে, নির্যাতন হচ্ছে, গুম করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, কোন ঘটনা কোথায় ঘটছে
সেটার সুনির্দিষ্ট ভাবে আইন শৃঙ্খলা বাহিনীতে ব্যবস্থা নিতে হবে। সংখ্যালঘু সম্প্রদায় তারা মাঠে নামছে, আমরা তাদেরকে সমর্থন দিই যদি তারা নির্যাতিত নিপীড়িত হয়ে থাকে, বিচার করতে হবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী পত্রিকায় বলে দিলে তো হবে না যে তারা বাড়িয়ে বলছেন। যদি তারা বাড়িয়ে বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, আর যদি তারা ভুক্তভোগী হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এবং আমরা দেখছি এখানকার আন্দোলনটা ভারতে হচ্ছে, আমেরিকাতে হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে পুশ করা হচ্ছে। এটি একটা গভীর ষড়যন্ত্র। এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলছি যে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা রক্ষা করার জন্য অবশ্যই আমাদেরকে সকলের সাথে আলোচনা করতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের স্পিডটাকে সামনে আনতে হবে, যেটি তারা বিকৃত করেছে যারা ক্ষমতায় ছিল। এবং মাওলানা ভাসানীর প্রশ্নে আমি মনে করি যে আজকে আওয়ামী লীগ, বিএনপি, বাম সংগঠন, ডান সংগঠন কারো বোধহয় আসলে শ্রদ্ধার কোনো ঘাটতি নেই। অথচ আমার একটা দুঃখ, আপনারা এখন গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, অনেক জাতীয় নেতৃবৃন্দ, দলীয় নেতৃবৃন্দ হাজার হাজার ডকুমেন্ট পাবেন। মাওলানা ভাসানীর নামে একটা সোফিস্টিকেটেড একটা সুন্দর ডকুমেন্ট পেলাম। খুব দুঃখ, পত্রিকার দুদিনটা কলম পেয়েছিলাম, একটু সার্চ দিয়েছিলাম, তাকে ওইভাবে সামনে আনা হয়নি। কেন? হয়তো কোন কোন দল ভেবেছিল যে মাওলানা ভাসানীকে সামনে আনলে তাদের নেতারা হয়তো পিছনে পড়ে যেতে পারে। এই সংকীর্ণতা যদি আমাদের রাজনীতি থেকে যতদিন দূর না হবে ততদিন এই দেশে সাম্য রাজনীতি প্রতিষ্ঠা হবে না, ততদিন এই দেশে গণতন্ত্রের রাজনীতি প্রতিষ্ঠা হবে না। এবং আমরা স্পষ্ট ভাষায় এখানে জাতীয় নেতৃত্ব আমরা বলি, রাজনীতিতে নেতা থাকবেন, কিন্তু রাজনৈতিক দলগুলোকে পরিবারতন্ত্র থেকে মুক্ত করতে হবে। পরিবারতান্ত্রিক রাজনীতি দিয়ে দেশের গণতন্ত্র হবে না, সত্য রাখতে হবে। এবং আজকের যে আশঙ্কার কথাটা আমরা বলছি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী র্যাবকে দিয়ে আমেরিকার সিনেটররা আপনার চিঠি লিখেছে, আন্তর্জাতিক কমিটির সিনেটররা পররাষ্ট্রমন্ত্রীকে, অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছে যে র্যাব গুম খুনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য। অস্ট্রেলিয়ার সিনেটে, অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সিনেটেরা আলোচনা করে এখানকার র্যাবের গুম খুন দিয়ে। এই র্যাবে কারা? র্যাবে হচ্ছে আমাদের পুলিশ বাহিনী আছে, সেনাবাহিনী আছে, বিভিন্ন বাহিনী বা বিভিন্ন সংস্থার চৌকুশ অফিসাররা কিন্তু র্যাবে রয়েছে। একটা জিনিস চিন্তা করেন, তাদের বিরুদ্ধে যদি কোনোভাবে একটা আপনার অবরোধ কিংবা একটা ব্যবস্থা নেওয়া হয়, তখন বাংলাদেশের আলটিমেটলি তো আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তার জন্য এটা একটা অ্যালার্মিং বিষয়। এবং শান্তিরক্ষী মিশনে আমাদের সেনাবাহিনী কাজ করে, গর্বের সাথে কাজ করে যাচ্ছে, সেখানে কিন্তু তাদের বিরুদ্ধে একটা কালিমা লেপন করা হবে। তো এই র্যাবকে, পুলিশকে কারা আজকে গুম খুনের একটি বাহিনীতে পরিণত করেছে? আপনি বলবেন যে গুম খুন করেছে, কোথায় প্রমাণ নাই? অসংখ্য প্রমাণ গণমাধ্যমে প্রতিদিন আসছে দেশে কি হচ্ছে। এই যে রাষ্ট্রপতি একজন বসে আছে, রাষ্ট্রপতির সদস্য, র্যাব তাকে তুলে নিয়ে গেছিল। কি জন্য তুলে নিয়ে গেছিল? তিনি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছেন। পরে কি তথ্য পাওয়া গেল? কিছুই না, কোনো কিচ্ছু নেই। একজন ব্যবসায়ীকে তুলে নিয়ে যাচ্ছে, কারণ আছে তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, 2-4 লাখ লিখেছেন। এই যে দমন পীড়ন আইন করে তারা জনগণের কণ্ঠকে রুদ্ধ করে, তারা তাদের একদিনের শাসন ব্যবস্থাকে আজকে দীর্ঘায়িত করার চেষ্টা করে যাচ্ছে। সে কারণে আমাদের জাতীয় নেতৃবৃন্দের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমরা ছাত্র, যুবক, তরুণরা আমরা এই দেশের এখন কাঙ্ক্ষিত পরিবর্তন চাই, যেটা রাখালরা তার কথা বলেছে, দিস ইজ আওয়ার পয়েন্ট। আমরা রাষ্ট্র সংস্কার চাই, সংবিধান সংস্কার চাই, আইনের মাধ্যমে জনগণের উপরে দমন পীড়ন করা হয়, সংসদের মাধ্যমে জনগণের বিরুদ্ধে আইন প্রণয়ন করা হয়। সুতরাং কার্যকর সংসদ তৈরি করতে হবে। সেজন্য আজকে সাংবিধানিক সংস্কার দরকার, আইনের সংস্কার দরকার। এবং এই দেশকে বিনির্মাণ করার জন্য মাওলানা ভাসানীর মতো জাতীয় নেতৃত্ব দরকার। নির্বাচনের কথা যারা বলেন, নির্বাচনের মাধ্যমে এই সরকারকে পরিবর্তন করা যাবে না। যদি আপনি ভোট দেন, আপনার ভোট কাউন্ট হবে না, মেশিনের মধ্যে সেটা সেভ করা আছে। এবং এই যে অথর্ব, একজন অথর্ব নির্বাচন কমিশনার, আমি লজ্জিত যে আমার এলাকায় পটুয়া ভেবে লজ্জিত যে আমেরিকার কি একটা বেকুবের মতো কথা, যেটা বলতে গেলে তিনি একজন মুক্তিযুদ্ধ, আমি তাকে স্যালুট করি, সেজন্য তিনি মুক্তিযুদ্ধ সংগ্রাম করেছেন। একইভাবে আমি তাকে ঘৃণা করি যে তিনি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ধ্বংসের একজন অন্যতম কারিগর। তিনি বলেন কিভাবে যে আমেরিকাতে ভোট গণনা করতে 4-5 দিন লাগে, আমরা 10-12 বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে আমেরিকা। তাদের টেকনোলজি আছে, একবার বাসায় বসে মানুষ ভোট দেয়, আর এখানে ভোট দেয় সেটা গণনা হয় না। আর তিনি একটা বেকুবের মতো সাজেশন দিচ্ছেন যে আমেরিকা আমাদের কাছে শিখতে পারে। শিখতে পারে কি? সেটা আপনার মুহূর্তে আমরা দেখেছি
যখন একবার পত্রিকায় বলেছিলেন জিয়াউর রহমানকে বিএনপির প্রতিনিধি দলের সাথে দেখা করে যে আপনার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যখন আবার আপনাকে সিগন্যাল দেওয়া হয়েছে যে প্রধান বিচারপতির অবস্থা লক্ষ্য করুন, বেশি কথা বলবেন না, তখন আপনারা চুপ গেছেন। কাজী আমরা আজকের এই প্রজন্মকে বলবো, এখন আমরা মার খাচ্ছি, রাস্তায় দাঁড়িয়ে পুলিশের টিয়ারশেল খাচ্ছি, কখনো গুলি চলছে, কিন্তু আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করেন, যখন এই জাতি কিংবা দেশ এরকম সংকটে পতিত হয়েছে, সংগ্রাম ছাড়া, ত্যাগ ছাড়া সেই সমাজে কিংবা সেই জাতির পরিবর্তন হয়নি। আজকে আমরা সেই সংগ্রামের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে এই জাতিকে মুক্ত করার জন্য তৈরি হচ্ছি। সারা বাংলাদেশের ছাত্র, যুবক, তরুণদেরকে বলবো, আপনারাও তৈরি হন। এখানে মাটা ভাইরা, সাইফুল্লাহ ভাইরা রাজপথে মিছিল, মিটিং, সংগ্রাম করে তারা কিন্তু করতে পারবে, তারা আপনাদেরকে দিক নির্দেশনা দিতে পারবে, আপনার পাশে থাকতে পারবে। ছাত্র যুবকদের মধ্যে জাগরণ ঘটাতে হবে, পরিবর্তন করতে চান। আমাদের কথা স্পষ্ট ভাষা আমরা বলেছি যে আওয়ামী লীগ একটা ঐতিহাসিক দল, আমরা কারো বিরুদ্ধে না, কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে তারা যে জায়গায় নিয়ে গেছে, বিচার ব্যবস্থাকে যে জায়গায় নিয়ে গেছে, নাগরিকদের অধিকার হরণ করে তারা যে ধরনের একটা স্বৈরতান্ত্রিক ফাঁসিবাদী শাসন এখানে চালাচ্ছে, এখন আর মুখ বন্ধ করে থাকা যায় না। সবাইকে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। কতজন মানুষকে কারাগারে প্রেরণ করবে, কতজন মানুষকে তারা মামলা দিয়ে দমিয়ে রাখবে। আমরা দেখছি না, আমাদের তো সাধারণ ছাত্র আজকে এখানে হচ্ছে না, কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাড়া হয়েছে, কারণ মানুষ তারা ফিল করছে, মানুষ চায় ভাষারের মতো সেরকম কিছু নেতৃত্ব। আশা করি আমাদের জাতীয় নেতৃবৃন্দ সেই মানুষটি বুঝতে পারবেন এবং নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ থাকবে, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনি যদি মরার আগে সম্মান নিয়ে মরতে চান, আপনি সসম্মানে পদত্যাগ করুন। নির্বাচন কমিশনারের যে মাহমুদ তালুকদার যেভাবে বলেছে যে এই নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ার নিচে নেমে গেছে, 70টি কেন্দ্র আপনার ভিজিট করে, আমরা বিএনপি করি না, বিএনপির সমর্থন করি, কিন্তু বিএনপি দেশে একটা বড় রাজনৈতিক দল, এটা আমরা জানি। সেই দলকে 1,88,000 ভোটের বিপরীতে 400 ভোট দেখা যায়। মানুষকে কি সার্কাস দেখাইতেছে? এত বোকা না, আপনারা ক্ষমতার মোড়ে পাগল হয়ে যেতে পারেন। সাধারণ মানুষ এখনো সচেতন আছে এবং এই কারণে আপনাদের এই দাঙ্গা, হামলা, মামলার পরেও তারা রাজপথে কিন্তু সংগঠিত হচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে প্রতিকূল পরিবেশ, করোনা পরিস্থিতি দেখে আমাদেরকে বসে থাকলে চলবে না। বাংলাদেশ নিয়ে যে টানাটানি হচ্ছে, সেটা মৌলানা ভাসানীর একটা উক্তির, যেটা যে আমরা চীনের গোলামি করতে চাই না, আমরা ভারতের গোলামি করতে চাই না, আমরা আমেরিকার গোলামি করতে চাই না, এটা বলেছিল 1974 সালের দিকে। কিন্তু আজকে সেটার একটা চরম বাস্তবতা আছে। এখানে বাংলাদেশকে গিলে ফেলার জন্য নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। সুতরাং আমাদের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কি রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় রেখে দেশকে কি কাউকে গিলতে দিবেন, নাকি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তুলবেন। সেই সিদ্ধান্ত সকলকে নিতে হবে। আজকের এই আলোচনা সভায় আমার যারা উপস্থিত হয়েছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মিডিয়া